এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমার অনেক শখ ভাইয়ার সাথে বিয়ে করার, একসাথে বিয়ে করার। আর কি? তখন আয়মান চৌধুরী বলেন, তো এটা আগে বললেই পারতে। আসলে লজ্জা লাগছিল। তোর আবার লজ্জা? শুভ্র বলে। আর্থ লজ্জা লজ্জা ভাব করে মাথা নাড়ায়। শুভ্র তাকে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরে, কাঁধে হাত রেখে বলে, আচ্ছা, শশীর ছোট বোনের এইজ কত হবে? আমি কিভাবে জানবো? আমি কি ওর জন্মদিন ওদের বাড়িতে গিয়ে বসেছিলাম? আনুমানিক করে বল না। এই 15-16 হবে। তোর মাথা, ওর বয়স 18। তো জানলে আমায় জিজ্ঞেস করলি কেন? তোর তো আবার এসবে ভালো আইডিয়া, কারণ সারাদিন মেয়ে মানুষের আশেপাশে থাকা লাগে। মেয়ে মানুষ আশেপাশে থাকলেও আমি লয়াল। তোমার মতো অ্যাঞ্জেল সাদিয়া নামের আইডি থেকে মেসেজ আসলে গলে যায় না। একবার কি যেন, হ্যাঁ, অ্যাঞ্জেল সাদিয়া ফ্যাক আইডির প্রেমে পড়ে গেলাম। বাজে কথা ছাড়বি? আমি এখনো কারোর প্রেমে পড়িনি। তাহলে তোমার পছন্দ ওর সাথে কিছুক্ষণ কথা বলবে? দেখতে দেখতে সেরিনের প্রথম সেমিস্টারের এক্সাম শুরু হয়ে যায়। সময়টা পড়াশোনা নিয়ে ব্যস্ততায় গেলেও নিজেকে ফ্রেশ রাখার জন্য সেরিন গান গায়, ভিডিও বানায়। শশীরও ব্যস্ততা বেড়ে গেছে, সে আর নিয়মিত নাচ গানের ভিডিও আপলোড দেয় না। সন্ধ্যার দিকে সেরিন টেবিলে বসে পড়েছিল, তখন শশী আসে, হাতে কতগুলো কাগজ। সেরিন তাদেরকে ভ্রু কুচকায়, অতঃপর বলে, এগুলো দিয়ে কি করবি? এগুলো আমি পেয়েছিলাম সেদিন, কোথায় পেয়েছি মনে পড়ছে না, টেবিলের ওপর রাখা ছিল, তাই তো কে দিতে এলাম। তোর কাজে লাগতে পারে। আমার কাজ নেই এসবে, তুমি নিয়ে মাহিকে দাও, ও নিশাদকে প্রেমপত্র দিতে পারবে। তুই দে না কাউকে। এসবে আমার ইন্টারেস্ট নেই। কিসের প্রেম? তুমি নিজে করো দেখে আমাকেও করতে হবে? প্রেম করা ভালো না, এতে চরিত্র নষ্ট হয়। এই শোন, যত বড় মাথা নেই তত বড় ভাবনা। প্রেম করলে কিসের চরিত্র নষ্ট হয়? তোর মাথায় আস্ত পচা আলু ছাড়া আর কিচ্ছু নেই, আর ব্রেন যেটা সেটা হাঁটুতে আছে। সেম ডায়লগ। বাহ, কি মিল ভাসুরের সাথে। ভাসুরটা আবার কে? শুভ্র স্যার সেম কথা বলে। ভুল কিছু বলে না, সে তো মানুষ চেনে, এক দেখায় বলে দিতে পারে কে কেমন। ওর হয়ে গুণগান গাইছিস যে, সবাই আমার শত্রু, কেউ ভালোবাসে না আমায়। একটা খুশির খবর শুনেছিস? কি? তো ফুপির ছেলে বিটি আসবে প্রায় 8 বছর পর, অক্ষর ভাইয়া। নাচ, উনি আসলে আমাদের কি? আর বিয়ে শাদির কথা উঠলে তোকেই দেখবে, তো এত লাফালাফির কিছু নেই। নেতাকে বলে বিয়ে শাদি সেরে নে। অক্ষর ভাইয়াকে তুই বিয়ে করবি? প্লিজ যা বোন এখান থেকে। অক্ষর নিক্ষর বালকে আমি বিয়ে করতে পারবো না। শশী আর কথা বাড়েনি। সেরিনের কথাটা আসলেই ভাবার বিষয়। সে তো 1 বছরের জুনিয়র, চাপ আসলে তার উপরেই আসবে। কিন্তু আর্থর কথা বললে কেউ কিচ্ছু বলবে না, তখন ঝামেলা যাবে সেরিনের উপর। শশী যেতে সেরিন রঙিন পেপারের দিকে তাকায়, সেগুলো যত্ন সহকারে ড্রয়ারে রেখে দেয়। এখন অক্ষর নামের ব্যক্তিকে নিয়ে তার চিন্তা। তার ফুপি একটা তো আছেই, সেরিন, শশী, শশী, সেরিন। মনে হয় দুনিয়ার আর কোনো মেয়ে নেই। শশী আর ফুপির ব্যাপারটা আর্থর কাছে শেয়ার করতে আর্থ তো শুভ্রর কানেও পৌঁছে যায় অক্ষর দেশে আসার খবর। শুভ্র শুনেছে অক্ষরের জন্য শশী বা সেরিন একজনকে তার ফুপি ছেলের বউ করেই ছাড়বে, কিন্তু শুভ্র বুঝতে পারছে না কিভাবে কি করবে। একদিকে সেরিনের সামনে কত ভাব নিয়ে চলাফেরা, এই মেয়ে যদি শোনে শুভ্র তার উপর কাত হয়ে আছে, তো এমনিতেই 14 গোষ্ঠী উদ্ধার করে, তখন শুভ্রর বউ বাচ্চা সহ টেনে টুনে এনে বকতে থাকবে। আর এদিকে সেরিন তার স্টুডেন্ট, বিষয়টা তার কাছেও লজ্জা লজ্জা লাগছে। শুভ্র ভেবে পায় না কিভাবে কি করবে, তাই তো সে তার মাথা মোটা ভাই আর্থর কাছে গেল। দুজনের ফিউচারের উপর একজন নজর দিয়ে বসে আছে। আর্থ রুমে সোফায় পায়ের উপর পা তুলে চিন্তিত ভঙ্গিতে বসে আছে শুভ্র। আর্থ সেদিকে খেয়াল নেই। আর যাই হোক, শশীকে প্রয়োজনে পালিয়ে নিয়ে আসবে, তবুও অক্ষরের হাতে দিবে না। শুভ্রর তো সেই রাইট নেই। সেরিনের হাত ধরায় একবার দিল চর, এবার পালিয়ে যাওয়ার জন্য কোলে তুলে দৌড় দিতে গেলে গলাটাই চেপে ধরবে। এমনিতে মেয়েটা বেশ শক্ত। শুভ্রর আপাতত মাথা কাজ করছে না,
তার ভাইয়ের চিন্তা নেই, অথচ তার চিন্তা। শুভ্র সবসময় মানুষের চিন্তা রাখতে পছন্দ করে আর নিজে ফ্রেশ, বাট এই অক্ষরের জন্য পুরো উল্টো হয়ে গেল নিয়ম। তার উপর চিঠিদাতাকে ধরতে পারল না। আর্থ থেকে আর পরামর্শ নেয়নি শুভ্র। সোজা রুমে এসে বিছানায় গা এলিয়ে দেয়, চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবে কি জানে কি হয়। আচ্ছা, অক্ষর এখন বিডি না আসলে হয় না। শুভ্র ভাবছে তার চাচুকে দিয়ে পাওয়ারি বাড়িতে প্রস্তাব পাঠাবে। হিতাহিত এটাই মাথায় আসলো। শুভ্র চটজলদি তার চাচুর রুমে চলে যায়। শুভ্রকে দেখে আয়মান চৌধুরী হাসেন, ডেকে তার পাশে বসিয়ে দিলেন, বললেন, আজকাল চিন্তিত লাগছে, কি ব্যাপার শুভ্র? ওই চাচ্চু, তুমি আগামীকালকে একটা কাজ করে দিতে পারবে? কি কাজ? পাওয়ারি বাড়িতে যাবে, আমার বাবুর আম্মুকে আমার বাড়িতে নিয়ে আসার প্রস্তাব দিতে। মানে? শেরিন পাটোয়ারির বিয়ের জন্য। বলবে শুভ্র তাকে বিয়ে করতে চায় ফ্যামিলিগতভাবে। ওনাদের মেয়ে ছোট, এত তাড়াতাড়ি বিয়ে দেবে না। ওর এইজ তো 18। আচ্ছা সমস্যা নেই, পড়াশোনা সব কন্টিনিউ করবে বিয়ের পর, আমি কোনো চাপ দেব না। বাবুর আম্মুকেও প্রেগনেন্ট বানাবে না এত তাড়াতাড়ি? এটা বাদ রাখলে কেন, বলে দাও। শুভ্রর কথায় ফোড়ন কেটে আর্থ বলে। শুভ্র লজ্জায় দৃষ্টি ঘুরিয়ে নেয়, আর্থকে মনে মনে কয়েকটা গালি দান করে। আর্থ হেলে দুলে হেঁটে এসে তাদের দুজনের মাঝখানে বসে পড়ে, দুজনের কাঁধে 2 হাত রেখে বলে, শুভ্র, বাবু এখন বিয়ে করবে, তা বউ বড় হবে, প্রাইমারি পাশ করলে তখন বউ হওয়ার উপযুক্ত হবে। এখন তেমন কোনো চাপ কিছু দিবে না, এই আর কি। আমাকে না পচালে হয় না তোর। আচ্ছা তুই যেটা বলেছিস এটাও ঠিক আছে, করব না বাসর, সমস্যা কি? আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, লজ্জা স্বভাবের মাথা খেয়েছো তুমি ভাইয়া? চাচুর সামনে এই সবে বাসরের কথা বলছো? আর্থর কথায় শুভ্র দাঁড়িয়ে মাথায় কয়েকটা থাপ্পড় লাগায়, দাঁতে দাঁত চেপে বলে, তোর সবসময় ফান না করলে হয় না, আমি সিরিয়াস। যা, আমারটা আমি ঠিকই নিয়ে আসবো, দেখবি শেষ সময় তোরটা নিয়ে টানাটানি হবে। গুলি মেরে খুলি উড়িয়ে দিলে কি হবে? চুপ থাক চাপাবাজ। শুভ্র প্রস্থান করতে আর্থ আর আয়মান চৌধুরী হেসে ওঠে। আয়মান চৌধুরী আর্থের দিকে তাকিয়ে বললেন, না, আগামীকালকে প্রস্তাব পাঠাচ্ছে। তাহলে আমারটাও নিয়ে যাও, 2 ভাই একসাথে বিয়ে করব। কলম আঙুলের ফাঁকে নিয়ে ঘোরাচ্ছে আর ঠোঁট কামড়ে ভাবছে সেরি। শশী বেঁচে গেলেও সে তো বাঁচতে পারবে না তার ফুপি থেকে। না, এমনিতেই অনেক ধরা খেয়েছে, আর খেতে চায় না সেরিন। টিসি নিয়ে ঢাকায় চলে যাবে, সেখানে তার আন্টির বাসায় থাকবে। অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে, সেখান থেকে গানের একটা প্রতিষ্ঠানেও ভর্তি হবে, রিহার্সেল হবে, গান, বিন্দাস লাইফ কাটবে। এমনিতেও এখানে থাকতো না সেরিন, শুধু তার ভাই আর চাচুর জন্য তাদের ঘনিষ্ঠ সম্পর্ক এমপির কলেজ, তার উপর শুভ্র। সেরিন তার বাবা সিহান পাটোয়ারির কাছে যায়। তার বাবা তখন বই পড়ছিল। সেরিন দেখে বই রেখে দেন সিহান পাটোয়ারি। মৌনতা বজায় রেখে সেরিন বলে, বাবা, আমি টিসি নিয়ে নিতে চাই, আন্টির কাছে চলে যাব, পড়াশোনার পাশাপাশি গানও কভার করব। এইখানে আমার কিছুই হচ্ছে না। তোমার যেটা ভালো মনে হয়। আমি চাই আমার শেরিন একদিন অনেক বড় হবে, হাতে মাইক ধরে গান গাইবে, তার অনেক ভক্ত থাকবে। আমি তোমার গান গাওয়ারটা সাপোর্ট করি মা। আল্লাহ তোমায় এই গুণটা দান করেছে, যেটা সবাইকে দেন না। ধন্যবাদ বাবাই, লাভ ইউ। তুমি আমায় এত সহজে বোঝো। সিহান পাটোয়ারি সেরিনের কপালে চুমু আঁকেন, দুগালে হাত রেখে বলেন, আমার সব একদিকে আর আমার মেয়ে একদিকে। আমার মায়ের আবদার আমি পূরণ করব না? সেরিন কিছুক্ষণ তার বাবার বুকে মাথা রেখে বসে থাকে, তার পরম শান্তি স্থান। তার আম্মু সাইরে আসে। বাবা মেয়ের এমন আহ্লাদ দেখে তিনি বলেন, থাক, আমার ছেলে আছে, আমার ছেলে আমায় ভালোবাসে, মেয়েটা লাগবে না। সাইরা ইসলামের কথায় সিহান পাটোয়ারি হেসে দেয়। তখন সেরিন বলেন, বাবার জন্য মেয়ের একটা আলাদা টান থাকে জানো না, কারণ বাবারা তার মেয়েকে মা বলে ডাকে, ডাকতে অন্যরকম ভালোবাসা প্রকাশ পায়। আমি আমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটা সবাই জানে। সো তুমি জেলাস হলেও আমি আমার বাবাকেই বেশি ভালোবাসবো। হয়েছে, আমার বুঝতে মেয়ে, বাপের দলেই থাকিস, আমার ছেলে আছে আমার জন্য। যাও তোমার আদরের ছেলের কাছে। মামের এমন দুষ্টু মিষ্টি ঝগড়া সিহান পাটোয়ারি বেশ উপভোগ করে। পরের দিন আরও 4-4টা চিঠি আসে শুভ্রর নামে। চিঠি পেয়ে শুভ্র বেশ খুশি। তার টেবিলের উপর সিসি ক্যামেরায় এবার তো আসল চিঠিদাতা ধরা খাবেই খাবে। শুভ্র তড়িঘড়ি চিঠি খোলে। প্রথমটায় লেখা, বাবুর পাপা, বাবুর মাম্মাম,
আর বলবে না তাকে বাবুর আম্মু বানাতে। সে অভিমান করেছে বাবুর পাপার ওপর। কেন ভাই, আমি কি তোর খারাপ চাই? আচ্ছা, আমি কি তোর একটা কিডনি চেয়েছি? চাইনি, শুধু বাবুর আম্মু হওয়ার আবদার করেছি। শুভ্র চিঠি পড়ে হাসে। দেন দ্বিতীয় চিঠিটা পড়ে। ভালোবাসি বাবুর আব্বু। তৃতীয় চিঠিটাই লেখা। বাবুর আব্বু, তুমি জানতে চাওনি বলে কত না বলা কথা আড়ালেই থেকে গেছে। তুমি বুঝতে চাওনি বলে কত অনুভূতিরা মৃত্যুবরণ করেছে। তুমি ভালোবাসোনি, তাই তো হৃদয় শায়রে একটা আক্ষেপ থেকে গেছে। তাই তো শুধাই, আমি পাই না ছুতে তোমায়। চতুর্থ চিঠিটা। এই মিস্টার, চিঠিগুলো কি মজা মনে হয় আপনার? হ্যাঁ, আই এম সিরিয়াস, ভালোবাসি আপনায়। শুভ্র চিঠিগুলি পড়ে চিন্তায় পড়ে যায়। এটা কি হলো? সে ভালোবাসে একজনকে আর এই বাবুর আম্মু তাকে, কিন্তু এটাতে সম্ভব না। বাবুর আম্মু তুমি আড়ালে রয়েছে, আড়ালেই থাকো, দর্শন দিয়েও লাভ হবে না। শুভ্র তোমায় গ্রহণ করবে না। অলরেডি শুভ্র একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। শুভ্র সবগুলো চিঠি ভাঁজ করে রেখে দেয়। যেই চিঠিগুলো লিখেছে তার লেখা সুন্দর, ভালো, গুছিয়ে লিখতে পারে। অভিমানী, চঞ্চল, গোছানো লেখা, এই তিনটা কথায় তার কমপ্লিমেন্ট দেওয়া যায়। সেরিন টিসি নিয়ে চলে যাবে কতটা নিঃশ্বাস শুনতে অবাক হয়। হুটহাট সেরিন এমন সিদ্ধান্ত নিশাত মানতে পারছে না। মনমরা হয়ে ক্লাসগুলো করছে নিশাত। সেরিন তাকে এটা ওটা বলছে, তাতেও কাজ হচ্ছে না। সেরিনের ভালোই লাগছে, এই কলেজ ছেড়ে যাবে। সে আজকে ক্লাস বেশ উপভোগ করছে। আছেই বা আর কয়দিন। সংস্কৃতি পরিচালনা করা ম্যামের কানেও খবর গেছে তাদের কলেজ ছেড়ে সেরিন চলে যাবে। মেয়েটাকে তার পার্সোনালি পছন্দ ছিল। সামনে যেহেতু তাদের জেলা পর্যায়ে অনুষ্ঠান আছে, সেখানে সেরিন চলে যাবে। ব্যাপারটা নিয়ে সোজা প্রিন্সিপাল স্যারের রুমে যায় তিনি। শুভ্র তখন কিছু পেপারস ঘাটাঘাটি করছিল। সংস্কৃতি ম্যাম মিসেস লিয়ানাকে দেখে বললেন, কোনো আর্জেন্ট আছে ম্যাম? স্যার, শুনলাম সেরিন পাটোয়ারি টিসি নিয়ে চলে যাবে। হয়তো আপনার কাছে আসবে 2-1 ভেতর। আমি আগেই খবর পেলাম। খবর পেয়েছেন? আরও টিসি নিবে না, ওর ফ্যামিলি দিবে না। সত্যি স্যার, দেখবেন ও আসবে ওর বাবাকে নিয়ে। কথাটা বলে লিয়ানা চলে আসে। শুভ্র পাত্তা দিল না। এটাতেই গা পিত্তি জ্বলে যাচ্ছে তার। শুভ্র কার কথাতেই বা পাত্তা দেয়? সে নিজেই নিজের মতো সব করে, কারোর মতের দাম নেই তার কাছে। লিয়ানা ম্যাম যেতে শুভ্র শটান হয়ে বসে পড়ে, আঙুল দিয়ে কপাল স্লাইড করছে। সেরিন যাবে না। প্রয়োজনে ব্ল্যাকমেল করে ওকে রেখে দিবে শুভ্র। গাছে পাতা নড়ছে, ঠান্ডা শীতল বাতাস বইছে ছাদে। শেষ বিকেলে উন্মুক্ত বাতাস, চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছে সেরিন। আগামীকালকে তার বাবা সহ যাবে টিসি আনতে। শুভ্রর কলেজে সালাম দিয়ে যাবে সেরিন। একটা মাসে পুরো তেজপাতা করে দিল জীবনটা। এত রুলস, পিটি করো, উপর একগাদা পড়া, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, প্রাইভেট, তার উপর তার ফুপিও এসেছে সকালের দিকে। এসে শুনেছে শশীকে আগামীকালকে দেখতে আসবে। এখন নিশ্চয়ই ভেজালটা সেরিনের উপরই আসবে। শশী তখন হাসি মুখে ছাদে আসে। সেরিন তার দিকে তাকিয়ে বুঝে খুশির কোনো খবর আছে, অথবা আজাইরা কোনো নিউজ আছে। সেরিন মেকি হাসি টেনে শুধায়, তোর নেতা চলে আসলো নাকি বিয়ে করতে? আরে না, আগামীকালকে ওর পরিবার থেকে লোক পাঠাবে আসার জন্য। ভেরি সুন আমরা হয়ে যাব। কংগ্রেস। কংগ্রাচুলেশন বানান জানোস না? সংক্ষিপ্ত করে বলস কেন? কংগ্রাচুলেশনস ছাতার মাথা। ধন্যবাদ। কালকে কলেজে যেতে হবে না তোর। তোর শুভ্র স্যারও আসবে। কালকে টিসি আনতে যাব। আরে যাওয়া লাগবে না, একবার বিয়ে করে জামাইয়ের বাড়ি চলে যা, তাহলে টিসি লাগবে না, এমনিতেই আদর সোহাগ পাবি। তোর সেরিন প্রস্থান করতে শশী হেসে দেয়। সেরিনকে আজকাল আনমনার চিন্তিত লাগে শশীর কাছে। ও এমনই। আজাইরা কাজকর্ম করে বাস খাওয়ার ভয় থাকে। কে জানে আবার কাকে উল্টাপাল্টা গালাগালি করেছে। ত্রস্ত পায়ে ছাদে ছেড়ে ভেতরে যায় শশী। তার আম্মু, তার বড় আম্মু কাজে ব্যস্ত। তার বাবা আর মাহি বাজারে গেছে। হুটহাট কথা হয়। শশী বুঝেছে তার বিয়ের ফুল ফুটে গেছে। একটু লজ্জা ভাব নিয়ে পুনরায় সেরিনের কাছে গেল। সেরিনকে দেখে বলে, বোনো, আমার বিয়ের ফুল ফুটে গেছে। তো আমার মতো সিঙ্গেলকে সব বলে না খেপালে হয় না? আমার প্রেমই হয় না, আবার বিয়ের ফুল। দেখ কোথায় আনাচে কানাচে ফুলটা ফুটেছে, আর কোন গরু খেয়ে ফেলেছে কে জানে। সেরিনের কথায় শশী তাকিয়ে রয় তার দিকে। সেরিনের সেসবে ভ্রুক্ষেপ নেই।
সে তার মতো পুনরায় ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়। শশী তো এক্সাইটমেন্টে শেষ নেই। আগামী দিনটা তার জন্য স্পেশাল, ভীষণ স্পেশাল। কখন রাত পেরিয়ে ভোর হবে সেই অপেক্ষায়। পড়াশোনার দিকে মন নেই শশীর, শুধু আর্থ আর আর্থ, এবং আর্থ তার চোখে মনে। আর্থ লিভিং রুমে সোফায় বসে আছে, শুভ্রর হাতে ধোঁয়া ওঠা গরম কফি। সে চুমুক দিচ্ছে, তার বাকিদের কথা কর্ণপাত করছে। তার বাবা আর আর্থর বাবা বসে আছে সামনের সোফায়। যেহেতু আর্থর বিয়ের সামনে, সেহেতু সবাই এক এক করে বাড়ি আসছে। আর্থর বোন আর আয়মান চৌধুরীর মেয়ে, তারা বিয়ের ডেট ফিক্সড হলে আসবে। শুভ্রর মা জান্নাতুল ফিরদৌসী আর সুলতানা খানম ও আছে তাদের সাথে। কথা শুরুতে আরাব চৌধুরী বলেন, শুভ্র, তোমার পছন্দ থাকলে বলো, আর্থ আর তোমার বিয়েটা একসাথে দেব আমরা। শুভ্র আর্থকে চোখ দিয়ে ইশারা করে বলার জন্য। আর্থ ইশারা বুঝেও না বুঝার মতো থাকে। 32 পাটি বের করে বলে, ভাইয়ার নেই, কেউ নেই, তোমার অন্য জায়গা মেয়ে দেখো। কথাটা শেষ করার আগে পিঠে দুটো পড়ে যায়। শুভ্র রাগী চোখে তাকিয়ে আছে আর্থর দিকে। আর্থ শুভ্র দিকে তাকিয়ে বলে, আগে বলো, আমাদেরকে হানিমুন মালদ্বীপ যাওয়ার খরচ তুমি দিবা। বসে বসে মুড়ি খাও নেতা। শালা মিসকিন বিয়ে করবি তুই, হানিমুন করবি আমার টাকায়। সেই স্বপ্ন আর কনফিডেন্স নিয়ে বিয়ে করছিস? কিপটা দেখেছি, তোর মতো একটাও দেখিনি ভাইয়া। আসলে টিচার কিপটা হয়ে যায়। আর্থ শুভ্রর কথোপকথনে সবাই এক দৃষ্টিতে দেখে। তখন জান্নাতুল ফেরদৌসী বলে, প্রেম করেছে ভালো কথা, বলে দিলেই তো হয়। একে ওকে চোখ দিয়ে ইশারা করা, মারামারি করা, বিষয়টা দৃষ্টিকটু দেখায়। জান্নাতুল ফেরদৌসী কথায় আর্থর মেজাজ খারাপ হয়ে যায়। তখন শুভ্রর বাবা আরফিন চৌধুরী শুভ বলে, তোমাকে এত কথা বলতে বলিনি, এখানে আমরা বড়রা আছি, কোনো দরকার হলে তোমায় ডেকে নেব, এখন আসতে পারো। আরফিন চৌধুরী কথায় জান্নাতুল ফেরদৌসী রাগী দৃষ্টি নিক্ষেপ করে, গড়গড় করে চলে যান সেখান থেকে। তখন আর্থ বলে, ওনার সব কিছুতেই সমস্যা। আমরা ভাইয়ারা মজা করব, মারামারি করব, আমাদের ব্যাপার। ওনার এত এনার্জি কেন? সবসময় এমন করে? কথা না পেলেও বাম হাত ঢুকিয়ে অ্যাটেনশন পেতে চাই। আগে বলে রাখি, বিয়েতে ওনার কোনো ধরন নাটক আমি দেখতে পারবো না। উনি মনে হয় ভুলে গেছে আমাদের ফ্যামিলির স্ট্যাটাস। অবশ্যই যার যার পরিচয় সেটা সবসময় বহন করার চেষ্টা করে। থেমে শুভ্র ভাইয়ের প্রেম নেই, তবে পছন্দ আছে। মেয়েটা শশীর ছোট বোন, সেদিন ওর কলেজের স্টুডেন্ট। বিষয়টা দৃষ্টি কতটুক দেখা বা ওদের বিয়েটা আমি চাই গোপনে হোক, পাবলিক করার কোনো দরকার নেই। তখন আয়মান চৌধুরী বলে, পাবলিক করলে কি আমাদের বাড়ির বউ আমাদের বাড়িতে থাকবে, এখান থেকে কলেজে যাবে, সে তো লোকের নজরে আসবেই। আর সেরিন এই কলেজে না আসলেও তো ভাগ্যক্রমে শুভ্রর বউ হতো, তাই না? ঠিক আছে, তাহলে আগামীকালকে পাটোয়ারি পরিবারের তাদের 2 মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠাবো। আই হোপ তারা রাজি হবে। শুভ্রর বাবা কথাটা বলেন। শুভ্র আর এক মুহূর্ত দাঁড়ায়নি সেখানে, চুপচাপ নিজের রুমে চলে যায়। আর তো শুভ্র যাওয়ার দিকে তাকিয়ে রয়, আর কেউ কিচ্ছু বলেনি। কাজের বুয়া রাতে ডিনার রেডি করে সবাই একজোটে টেবিলে আসে। তাদের মাঝে শুভ্রও ছিল, তবে সে একটাও কথা বলেনি। শুভ্র ছোটবেলা থেকেই এমন গম্ভীর হয়ে থাকে, তবে তেজ কোনো অংশে কম নেই। শুভ্র ডিনার শেষ করে রুমে এসে ল্যাপটপে অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখন একটা নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজটা ঠিক এরকম, হে বাবুর আব্বু, বাবুর আম্মু সত্যি হারিয়ে যাচ্ছে আপনার মন থেকে, এমনকি দৃষ্টি থেকে। এই দূরত্ব দূর থেকে বহু দূরে সৃষ্টি হচ্ছে। আমি চলে যাচ্ছি, তো যত্নে রেখে দিন না আমায়। আপনার হৃদয় শায়রি প্রণয়ের ছন্দ একে অদৃশ্য বন্ধনে আঁকড়ে রাখবো। এটি বাবুর আম্মু। শুভ্র মেসেজটা পড়ে, নিজেই রিপ্লাই দেয়, আড়ালে থাকলে কিভাবে আটকাবো আমি? আপনি আমায় দেখে নিন, ধরা দিন, তাহলে না হয় ভেবে দেখব বাবুর আম্মু বানানোর যায় কিনা। শুভ্রার এমন মন্তব্য দেখে অপর পাশের ব্যক্তির চোখ ছলছল করে ওঠে, নিজেকে চিমটি কাটে। সত্যি এটা শুভ্র দেওয়া মেসেজ তো? পুনরায় রিপ্লাই করে, সত্যি আসবো। আমায় কিন্তু আপনি দেখেন, বাট চেনেন না। জি আসুন, এই ভূতটাকে আমিও দেখতে চাই যে আমায় জ্বালিয়ে যাচ্ছে। শুভ্র ফোন রেখে পুনরায় কাজে মনোযোগ দেয়। একদিকে বাবুর আম্মু, অন্যদিকে শুভ্রর পার্সোনাল গায়িকা। কি করবে, কি ধরবে, কি ছাড়বে, এখন তার মাথায় ফুল আছে না।
শুভ্র ভেবে পায় না কিভাবে সে সামান্য বিষয় নিয়ে এতটা নার্ভাস হয়ে যাচ্ছে। এই একমাত্র সেরিন মেয়েটা তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এর কঠোর শাস্তি হওয়া দরকার, কিন্তু কি শাস্তি? সে তো ধরে রাখতে চায়, তবুও পালিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছেটাই। আদৌ সেরিনকে বিয়ে দিবে তো তার সাথে? শুভ্রর মনে না শব্দটাই বারবার তোলপাড় করছে। মাঝে মধ্যে ঘেমে যাচ্ছে শুভ্র। চোখ বন্ধ করে কয়েকবার শ্বাস নেয়। মাথায় মধ্যে হাজারটা প্রশ্ন এসে ভিড় জমায়। তার মধ্যে একটা কথা বারবার মনে হচ্ছে, শেরিনকে পাওয়ার জন্য এত আগ্রহ কেন? ওর থেকে বেটার কাউকে তো আমি ডিজার্ভ করি। ও হয়তো আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করে। আমার অনুযায়ী সে তো অনেক বাচ্চা। এই বাচ্চা বিয়ে করে কি হবে? না হবে বাচ্চার মা। উল্টো এই বাচ্চাকে হয়তো খেলনা দিয়ে বসিয়ে রাখতে হবে। কিন্তু সে তো আর্থর মাধ্যমে সবাইকে জানালো। যাই হোক, আর্থকে সে বলেছে বিয়ের কথা উঠলে যাতে সেরিনের কথা বলে। আর্থ তার থেকে ঘুষ চেয়েছে, কয়েকটা শর্ত দেয়। তার মধ্যে একটা মালদ্বীপে হানিমুন যাওয়ায় খরচ শুভ্রকে দিতে হবে। শুভ্র খুব একটা কিপটা না, তবে কম কিপটাও না, কিন্তু সে তো আর্থর মাধ্যমে সবাইকে জানালো। যাই হোক, আর্থকে সে বলেছে বিয়ের কথা উঠলে যাতে কাজ শেষে শুভ্রর বিছানায় গা এড়িয়ে দেয়। মনে মনে নিজেকে কয়েকটা গালি দেয়। শুভ্র কি দেখতে খারাপ, নাকি যোগ্যতা নেই তার? অবশ্যই সব কিছু আছে। শুভ্র তাহলে সেরিন রাজি হবে না কেন? শুধু সেরিন না, সেরিনের আম্মুও রাজি হবে। শুভ্রর মনে কনফিডেন্স চলে এসছে। রাতটা না ঘুমিয়ে কেটে গেলেও সকালের দিকে একটু চোখ লেগে আসে শুভ্রর। অ্যালার্ম ঘড়ির শব্দে ঘুম ছুটে যায়। ফজরের আজান হতে নামাজ আদায় করে ব্যালকনিতে কোরআন তেলাওয়াত করতে বসে শুভ্র। সকালের হিমশীতল বাতাস শুভ্রর গায়ে বাড়ি খাচ্ছে। হয়তো একটু পর সূর্যের আলোয় সব কিছু গরম হয়ে উঠবে। তীব্র কাঠখোট্টা গরমে রোদে এক মুহূর্ত দাঁড়ানোর জোরে, কিন্তু সে তো তার স্টুডেন্টদের মাঠে রোদের মধ্যে বসিয়ে রেখে আধ ঘন্টা করে ভাষণ দেয়। কোরআন তেলাওয়াত হাতে বুয়া এসে কফি রেখে যায় রুমে। শুভ্র কফির মগ নিয়ে পুনরায় ব্যালকনিতে যায়। নিচের দিকে চোখ যেতে দেখে তার বাবা আর আর্থর বাবা দুজন বেরিয়েছে বাড়ির গেট দিয়ে। হয়তো কলেজের পেছনে দিঘির পাড়ে হাঁটতে যাবে, যেখানে চৌধুরী পরিবারের সবাই যায় সকালবেলা হাঁটতে। দিঘির পানি ঠান্ডা হিমশীতল বাতাস গায়ে লাগলে আলাদা শান্তি পাওয়া যায়। শুভ্র কফিটা রেখে নিচে আসতে আর্থ দেখা পায়। বেচারার মাত্র ঘুম থেকে উঠে এসেছে। শুভ্রকে দেখে আর্থ বলে, শেরওয়ানি কিনেছো তো? কিসের শেরওয়ানি? আমি পাঞ্জাবি পরে বিয়ে করব, সাদা পাঞ্জাবি। হ্যাঁ, বিয়েটা মনে হয় ঠিক। আমি তো এমনিতেই বলছি, আজকে পাটোয়ারি বাড়ি যাব। আমার বিয়ের ডেট ফাইনাল হলেও তোমারটা হবে কিনা সন্দেহজনক। তোকে এত কথা বলতে বলিনি। সবার আগে আমারটা হবে। যে দরজাল ফুপি শাশুড়ি বসে আসে যেও তার ছেলের বউকে তোমায় দিবে কত? শুভ্রর একটা ধমক শুনলে উনি 1 মাস অজ্ঞান থাকবে। যেহেতু উনি বুড়ো মানুষ, সেহেতু এমন দীর্ঘ সময় অজ্ঞান থাকার আশঙ্কা করা যায়। ভাই রে ভাই, তোমার যা ধমক দিয়ে না জানিয়ে বউকে হার্ট অ্যাটাক করিয়ে নাও। দেখা যাবে। বিয়েটা তো আগে হোক। এই, তুই বারবার আমায় ভয় দেখাচ্ছিস কেন? বিয়ে হবে না কেন? 100 বার বিয়ে হবে। শুভ্র আর্থকে কয়েক ঘা লাগিয়ে দিয়ে চলে আসে। আর্থ শুভ্র যাওয়ার দিকে তাকিয়ে আছে। তখন আবার আর্থর আম্মু মীরা আসে। আর্থকে নিজে নিজে হাসতে দেখে বলে, পাগল হয়ে গেলে নাকি? আর্থ হাসি থামিয়ে তার আম্মুর দিকে তাকায়। কফির মগ হাতে নিতে নিতে বলে, হ্যাঁ হলাম তো তোমার বৌমার প্রেমে। তখন আবার আয়মান চৌধুরী আসেন। আর্থের কথা শুনে তিনি শুধালেন, ভেবে বলে না, একটু লজ্জা শর্ম রাখো। তো কি তুমি বুঝিয়ে প্রেমে পড়নি কারোর? পড়েছি তো, তোমার ছোট আম্মুর। ওদের দুজনের কথাবার্তা শুনে মীরা ইসলাম সরে আসে। আর্থ একটু এমনি সবার সাথেই ফ্রেন্ডলি ভাব নিয়ে কথাবার্তা বলে। পাটোয়ারি বাড়িতে কাজ চলছে এক দফা। সেরিনকে দায়িত্ব দেওয়া হয়েছে লিভিং রুম আর টেবিলে ডেকোরেশন করার, সেই সাথে সবার রুম সাজিয়ে দেওয়ার। সেরিন সকালে নাস্তা করে কাজে নেমে পড়েছে। সে জানে আজকের মতো তার কোমর আর শরীর দুটোই শহীদ। যেহেতু তাদের জয়েন্ট ফ্যামিলি, বন্ডিংটাও সেভাবেই করা। অতটা বেডরুম গোছাতে গোছাতে বেচারি হাঁপিয়ে গেছে। লিভিং রুমে এসে শশীকে ডাকে সেরিন। তখন তার আম্মু সাইরিয়া এসে বলে, ও কোনো কাজ করবে না।
বিয়েটা তো আর আজকে হচ্ছে না, সবাই শুধু আমাকে দিয়েই সব কাজ করায়। আমার চেহারায় মনে হয় কাজের বুয়া টাইপ ভাব আছে। সেরিনকে রাগানোর জন্য তার ভাই মাহি আবার বলে, ফাইনালি বুঝতে পেরেছিস, এই জন্য তো তোকে দিয়ে আমার শার্ট আয়রন করাই, রুম গোছাতে বলি। তুই হলি আমার বাড়ির কাজের মেয়ে সেদিন। চেহারাটা দেখলেই বোঝা যায় তোর জন্মই বিল্ডিং পরিষ্কার করার জন্য। আম্মু, তোমার ছেলেকে কিছু বলবা নাকি আমি ওর মাথায় 2-4টা বাড়ি মারবো? তখন সাইয়ারা বলেন, মাহি ওকে রাগিও না, ও রাখলে আবার এগুলো করবে কে? তুমি বললে তোমার বৌমা এসে করে দিয়ে যাবে। অজাতের বংশ অজাত বলে কি, আই তোরে কয়টা খুন্দি থেরাপি দিই। 2 অজাত আমার হয়েছে, একটাও জাতের হয়নি। কাজকর্মের কথা বললে একটা বামে যাই তো ডানে লাফায়, আর একটা শুধু বউ বউ করে। সেরিন মাহি দুজনেই তার আম্মুর দিকে হতাশার দৃষ্টিতে তাকিয়ে আছে। তার আম্মু যেতে সেরিন মাহিকে বলে, আমার বংশ অজাতের? লাইক সিরিয়াসলি আমাকে দেখে অজাতের বংশের মেয়ে মনে হয়? আমাকে দেখে সত্যি ও জাতের বংশের ছেলে মনে হয়? তোর জন্য আম্মু আমায় এতগুলো কথা শোনালো। আমাকে মনে হয় আদর করলো কত। তোর জন্য আমার বংশকে অপবাদ দিয়েছে। তোর আর আমার দুজনের বংশ একটাই। সেরিনের কথাই শশী বলে, সেটা হলো অজাতের বংশ, আবার কখনো পাগলের জাত। সেরিন হাতে ঝাড়ুটা শশীর হাতে ধরিয়ে দিয়ে বলে, চলেই তো যাবি, একটু তো কাজকর্ম করে ছোট বোনের থেকে দোয়া নে। তোর দোয়া লাগবে না, যেই মুখে সারাক্ষণ গালি থাকে সেই মুখে আবার দোয়া আসবে কোথা থেকে? সর, আমার মতো ভালো মেয়ে একটাও পাবি না। হ্যাঁ, এমনি ভালো যে একজনের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে রাস্তা দিয়ে যায়, আবার রাস্তার বড় মানুষ দেখলে সালাম দিয়ে ভালো সাজে। শশীর কথায় মাহি আর সেরিন দুজনেই হেসে দেয়। শশী লিভিং রুমের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সেরিন টেবিলে গ্লাস প্লেট সব সাজিয়ে রাখে। তাদের কাজ শেষ হতে শশী সেরিন শাওয়ার নিয়ে নেয়। আজকে সেরিন হোয়াইট আর মেরুন কালারে কারুকাজ করা 3 পিস পরিধান করেছে। যেহেতু শশীকে দেখতে আসবে সেহেতু তাকে শাড়ি পরানো হবে। সেরিন শাড়ি নামিয়ে চলে যায় লিভিং রুমে। চৌধুরী বাড়ি থেকে শুভ্র, আয়মান চৌধুরী এবং আরব চৌধুরী চলে আসে। শুভ্রকে আচমকা দেখে সেরিন কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না। তার উপর বড়রা আছে। হাতের ফোনটা সোফার উপর রেখে তাদের সামনে গিয়ে সালাম দেয় সেরিন। আয়মান চৌধুরী এবং আরব চৌধুরী সেরিনের সালামের জবাব দেয়। আরব চৌধুরী বলেন, তুমি সিয়ান পাটোয়ারির মেয়ে না? নাম কি তোমার মা? জি, আমার নাম শেরিন পাটোয়ারি মিশাল। সেরিন নামটা শুনে আয়মান চৌধুরী শুভ্রর দিকে তাকায়। সবার আগে চোখ যায় শুভ্রর সাদা পাঞ্জাবি আর সেরিনের পরিধান করা সাদা 3 পিসের দিকে। শুভ্রকে আস্তে করে আয়মান চৌধুরী বলেন, ও আগে থেকে প্ল্যান করে রাখছো নাকি ওয়েট করবা? একদম না চাচ্ছু, কিভাবে যেন মিলে গেল। সেরিন তাদেরকে ভেতরে নিয়ে আসে। আরব চৌধুরী সামনে, তারপর সেরিন তার পেছন দিয়ে শুভ্র হাঁটছে। আয়মান চৌধুরী পেছন থেকে লক্ষ্য করছে তাদের দুজনকে কেমন লাগছে। কিরণ পাটোয়ারি কাজে বাইরে গেছে, একটু পর চলে আসবে। মাহি তাদের 3 জনকে ওয়েলকাম ড্রিঙ্ক দেয়। সেরিন নাস্তা নিয়ে আসে। সেরিনকে ডেকে নিজের পাশে বসায় আরব চৌধুরী। তার পাশে আবার শুভ্র বসা ছিল। শুভ্র এবং আরব চৌধুরী মাঝে সেরিন বসে। সেরিনের হার্টবিট ওঠানামা করছে। বিশ্বাস হচ্ছে না শুভ্রর পাশে তাকে বসানো হয়েছে। যাকে দেখলে দর্শক দূর থেকে দৌড় দেয় মানুষ। আয়মান চৌধুরী বসে বসে তাদেরকে দেখছে। সবার আড়ালে শুভ্র আর সেরিন কয়েকটা পিকচারও তুলে নেয়। সেরিনকে এটা ওটা জিজ্ঞেস করছে আরব চৌধুরী। শুভ্র নিজের ফোন নিয়ে ব্যস্ত, তবে তার কাছে ভালোই লাগছে ব্যাপারটা। কে জানে তাদেরকে একসাথে কেমন লাগছে। সেরিন কোনো রকম কথা বলে উঠে নিজের রুমে চলে যায়। তখন আয়মান চৌধুরী শুভ্রকে ডেকে তার পাশে বসায়। ফোন থেকে তোলা ছবিগুলো শুভ্রকে দেখিয়ে বলে, মাশাল্লাহ মাশাল্লাহ, শুভ্র বিয়েটা হবে তো? শুভ্র মাথা চুলকায়। তখন আবার সিহান পাটোয়ারি আসে, সাথে তার বোন শাহিনুর পাটোয়ারি। শুভ্র ভদ্র মহিলার দিকে এক নজর তাকায়। ইনি সেই মহিলা যার জন্য তাদের 2 ভাইকে বিয়ে করার জন্য তাড়াহুড়ো করতে হচ্ছে। শাহিনুর পাটোয়ারি সামনে সিঙ্গেল সোফায় বসে পড়ে। সিহান পাটোয়ারি শুভ্র, আয়মান চৌধুরী এবং আরব চৌধুরীর সাথে কথা বলেন। চৌধুরী পরিবারের বাকি সদস্যরা আসতে একটু লেট হয়, তবে সবাই আসে একমাত্র জান্নাতুল ফেরদৌসী ছাড়া। অবশ্য আর্থরেতে কিছু যায় আসে না, তার বিয়েতে সে না থাকলেও কিচ্ছু যায় আসবে না। সুলতানা খানম আর মীরা, তুষি এবং সায়ারার সাফত হেটা ওটা হেল্প করছে। ভীষণ মিশুক প্রকৃতির তারা দুজন।
সেইনও তাদের সাথে কথা বলে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে শশীকে আনা হয়। মেরুন কালারের শাড়িতে শশীকে সাজানো হয়। শশীকে আনা হতে আর্থ তার দিকে হাঁ করে তাকিয়ে রয়। পাশ থেকে শুভ্র তাকে ধাক্কা দিতে নজর সরিয়ে ফ্লোরে স্থির করে আর্থ। শশীকে দেখতে গিয়ে সে বেমালুম ভুলে গিয়েছিল তার শ্রদ্ধেয় পিতামাতা যে এখানে উপস্থিত আছে। সে সবার সামনে, আর যাই হোক বাবা মায়ের সামনে ভালো একটা ছেলে, বেপাস কথাবার্তাও বলে না তাদের সামনে। শশীকে দেখা হতে মীরা ইসলাম একজোড়া বালা তার হাতে পরিয়ে দেয়। চৌধুরী পরিবারের সবাই মোটামুটি গোল্ডে কিছু না কিছু শশীকে দিয়েছে, শুধু আর্থ তরফ থেকে কিছু দেয়নি। সে তো এঙ্গেজমেন্টের ডেট ফিক্স হলে সেদিন দেবে। তাদের দেখা দেখির পালা শেষ হতে আয়মান চৌধুরী বললেন, পাটোয়ারি সাহেবরা একসাথে 2 মেয়েকে বিয়ে দিন নেচে গিয়ে। যেহেতু শুনেছি ওদের বেড়ে ওঠা সব কিছু টুইনের মতো, আমাদের তো আরেকটা ছেলে আছে, সমস্যা নেই। তখন শাহিনুর পাটোয়ারি বলেন, শিরিনকে আমার অক্ষরের বউ করব। এটা আমার অনেক আগের ইচ্ছে। আমার ছেলে ছোটবেলায় ঠিক করে নিয়েছি আমি শশী বা শিরিনকে যে কোনো একজনকে নিব। যেহেতু শশীর বিয়ে ঠিক, অফকোর্স শিরিনই আমার ছেলের বউ হবে। নেক্সট উইকে অক্ষর দেশে আসছে, সমস্যা নেই, আপনারা চাইলে ওদের বিয়েটা একসাথেই হবে। শাহিনুর পাটোয়ারি কথায় মুহূর্তে শুভ্রর মাথা গরম হয়ে যায়। কপালে আঙুল দিয়ে স্লাইড করছে। আর্য তাকে থামিয়ে থামিয়ে রাখছে, কারণ শুভ্র রেগে একটা ধমক দিলে শাহিনুর পাটোয়ারি 4 দিন অজ্ঞান থাকবে। তখন আয়মান চৌধুরী বলেন, না, আপনার ছেলের জন্য বলিনি, আমাদের চৌধুরী পরিবারের ছেলের জন্য বলছি। ব্যাপারটা মন্দ হতো না। আর এক চৌধুরী বলেন, কিন্তু পাটোয়ারি পরিবারের কেউ কিচ্ছু বলেনি। তবে মুহূর্তে প্রসঙ্গ পাল্টে নেয় শিহান পাটোয়ারি। তার কথা ধরনে বোঝায় মেয়েকে এখন বিয়ে দিবে না সে, কারোর সাথেই না। শুভ্র আর্থকে নিয়ে উঠে ভেতরের দিকে যায়। মাহি সহ আছে তাদের সাথে। মাহি তাদেরকে দেখিয়ে দিচ্ছে কোনটা কার রুম। শুভ্র কোনো কথা কানে না দিয়ে একটা রুমে ঢুকে পড়ে। মাহি আর্থর সাথে কথা বলছে। শুভ্র রুমে প্রবেশ করতে খেয়াল করে এই রুমটা বেশ পরিপাটি হলেও দেওয়ালের একটা ছবির অ্যালবাম, সেটা সেরিনের। সোফার উপর একটা গিটার রাখা। রুমের দেওয়ালে কত স্টাইলে তোলা সেরিনের ছবি ঝুলানো, সেই সাথে লাইটিং করে ডেকোরেশন করা। রুমটা শুভ্রর পছন্দ হয়। তবে পড়ার টেবিলের সামনে সে একটা কাগজ জাতীয় কিছু রাখে শুভ্র। কোথা থেকে তড়িঘড়ি করে সেরিন রুমে প্রবেশ করে। শুভ্র এক সাইডে দাঁড়ানো, সেরিনের সেদিকে খেয়াল নেই। সে কোনো দরকারে টেবিলের সামনে যেতে একটা খাম দেখে। মুহূর্তে মেজাজ বিগড়ে যায় তার। খামটা হাতে নিয়ে সাইডে থাকা ডাস্টবিনে ফেলে দিয়ে বিরক্ত নিয়ে বলে, ছাতার মাথার চিঠি এখানে আসলো কিভাবে? কোনো বালি কাজে লাগে না। বিরক্তি নিয়ে সামনে তাকাতে খেয়াল হয় আস্ত একটা মানুষ দাঁড়ানো। শুভ্র তার দিকে রক্তচক্ষু দিয়ে তাকিয়ে আছে। সেনের গলা শুকিয়ে আছে। এমনিতেই সে শুভ্রকে ভয় পায়। তার ওই ভয়েস, যেটা দিয়ে ধমক একটা দেয় আর ক্যাম্পাস কেঁপে ওঠে। সেনের মনে পড়ে তাদের রুমগুলো সাউন্ড প্রুফ। স্বস্তি নিঃশ্বাস ছাড়ে, যাতে শুভ্র ধমক দিলে বাইরে না যায়। দেরিও হয়নি, শুভ্র হাত উঠিয়ে জোরে এক ধমক দিয়ে বলে, হাউ ডেয়ার ইউ! এক থাপ্পড় দিয়ে কানা বানিয়ে দেব বলে দিলাম। তুমি বলার আগে সেরিন ঠাস করে নিচে পড়ে যায়। আর্থ মাহিও এই মুহূর্তে রুমে আসে। সেনকে পড়তে দেখে তারা শুভ্রর দিকে তাকায়। সে হাত সেভাবে রেখে দাঁড়িয়ে আছে। মাহি তড়িঘড়ি সেরিনের কাছে যায়। আর্থ শুভ্রকে খোঁচা মেরে বলে, ছি, আমার শালিকাকে তুমি এক্ষুনি অজ্ঞান করে দিলে। বাসর করা লাগবে না, তোমার বিয়ে হবে না। দেখো, চুপ থাকবি তুই? এমনিতে মাথা গরম, তার উপরে মেয়েটা যা বেয়াদবি করলো। ও অজ্ঞান হয়ে গেছে ভাই। ও পাশ থেকে মাহি বলে। শুভ্র এবং আর্থ ভ্যাবা চাকা খেয়ে যায়। তখন আর্থ বাইরে গিয়ে তুষিকে ডেকে আনে। সেরিন অজ্ঞান হয়ে গেছে। মুহূর্তে কথাটা যেন ব্যাচ পড়ার মতো ছিল। সবাই হন্তদন্ত হয়ে ছুটে আসে। সাইরিয়া এবং তুষি সেরিনকে কিছুক্ষণ ডাকে। মাহি সেরিনকে কোলে নিয়ে খাটের উপর শুয়ে দেয়। বাকিরা বোকার মতো ডাকাডাকি করছে। তাদেরকে শুভ্রর মেজাজ আরও খারাপ হয়ে যায়। তেজ দেখিয়ে বলে, ও এভাবে উঠবে না, ডক্টর আনানো হোক। শুভ্রর কথায় কিরণ পাটোয়ারি আর দেরি করেনি। ডাক্তারকে কল লাগান। বাকিরা বসে বসে গসিপ করছে সেন কিভাবে অজ্ঞান হলো। আর্থ শুভ্রকে বকেই যাচ্ছে, কেন সেরিনকে সে ধমক দিতে গেল। সবাই মুহূর্তে নীরব হয়ে সেরিনের দিকে তাকিয়ে আছে। ডাক্তার আসতে উত্তেজিত হয়ে পড়ে সিহান পাটোয়ারি। তার মেয়ের আবার কি হলো? ডাক্তার সেরিনকে দেখে বলে, সেরিন কিছু নিয়ে ভয় ছিল, আর ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। চিন্তা করবেন না, ঘণ্টাখানেকের মধ্যে জ্ঞান চলে আসবে। ঘন্টাখানেক সময় লাগবে কেন? আর এখনই জ্ঞান আসবে না কেন?
শুভ্র পাল্টা প্রশ্ন করে ডাক্তারকে। ডাক্তার শুভ্রকে দেখে কিছুটা হন্তদন্ত হয়ে পড়ে, আমতা আমতা করে বলে, অজ্ঞান হলে তো আর সাথে সাথে জ্ঞান চলে আসে না, তাই না? একটু তো লেট হয়ই। এসব পুরনো গল্প, আমায় এসব শেখানো লাগবে না। শুভ্রর এমন রিয়েক্ট করা কারোরই সুবিধায় ঠেকছে না। আর তো তার মুখে হাত দিয়ে তাকিয়ে নিয়ে প্রস্থান করে। লিভিং রুমে আসতে শুভ্রকে কয়েক গা লাগিয়ে দেয় আর্থ। ভাই কন্ট্রোল মানলাম, ওর প্রেম উষ্টা খেয়েছি তো, বয়রা আছে তো। তুই চুপ থাকতো। আমায় রিজেক্ট করলো এই পাটোয়ারি পরিবার। আমার মতো ছেলে পাবে তো তারা? লাগবে না এই পাটোয়ারি পরিবার বিয়ে করা। কত সেরিন আসবে আর যাবে শুভ্রর জন্য। তাহলে তোর বিয়েটা ক্যান্সেল। হুম। আলহামদুলিল্লাহ। শুভ্র সোফায় এসে বসে পড়ে। তার তো সাইনুর পাটোয়ারিকে কয়েকটা ধমক দিতে মন যাচ্ছে। সেই মেয়েটা খুব সাহসী। শুভ্রর খুব তো বদনাম করতে বুক ফুলিয়ে। এখন ধমক একটা খেয়েই এই অবস্থা। শুভ্র ভাবছে আসলেই তার ধমকে মানুষ অজ্ঞান হয়। হবেই তো, সে তো যেখানে যায় সেই জায়গাটাই নীরব। তারা রোগের স্টুডেন্টরাও তখন সোজা। শুভ্র ভাবছে তার ধমকাধমকিটা একটু হলেও কমাবে। সেরিনকে নিয়ে মোটামুটি সবাই ব্যস্ত হলেও চৌধুরী পরিবারের সবাই আফসোস করছে তার জন্য। শশী তাকিয়ে আছে সেরিনের দিকে। আর্থ শশীকে দেখছে। আয়মান চৌধুরী শুভ্রর পাশে এসে বসে, মুখে গাম্ভীর্যতা টেনে বলে, ধমক দিয়েছো তুমি? হুম। হতাশ হয়ে যান আয়মান চৌধুরী। কি আর করবে সম্বন্ধ? যেখানে শুভ্র ধমকে মেয়েটা অজ্ঞান, এখানে বিয়ে সাথে ইম্পসিবল। এখন আর্থ এসে বলে, চাচ্চু শুভ্র ভাই বিয়ে টিয়ে করবে না, ক্যান্সেল। এখন আমারটা অ্যাগেস্ট ডেট ফিক্সড করে নিও। আয়মান চৌধুরী শুভ্রর দিকে তাকাতে শুভ্র হ্যাঁ বোধক মাথা নাড়ায়। সেদিনের মতো সবাই বিদায় নিয়ে আসে। কল দিয়ে এঙ্গেজমেন্ট ডেট ফিক্সড করার কথা বলে। শুভ্র নিজে গাড়ি নিয়ে একাই চলে আসে। গাড়িতে বসে সেরিনের বাবার ফুপির গোষ্ঠী উদ্ধার করে দেয় সে। পরক্ষণে নিজেকেই গালি দেয়। শুভ্র সেদিনের বাতাস পেয়েছিস? করা লাগবো এরে, কনা তোর বিয়ে। বিয়ের নানি টুট। আমি কি দেখতে খারাপ? বয়সের ছাপ কি পড়ে গেল? শুভ্র লুকিং গ্লাসে নিজেকে দেখছে। সাদা রঙের পাঞ্জাবিতে তাকে সত্যি শুভ্র লাগছে। শুভ্র বাড়িতে এসে নিজের রুমে চলে যায়। করবে না সে বিয়ে। আয়মান চৌধুরী, আর্থ এবং সুলতানা খানম তারা এক এক করে হাসে। শুভ্রকে নিয়ে তাদের হাসি থামছেই না। আসলেই হাস্যকর ঘটনা ক্রিয়েট করলো। ধমকাধমকি ঠিক আছে, তাই বলে এমন ধমক যে মানুষ অজ্ঞান হয়ে যায়। তার উপর এত রাগা রেগেছে বেচারা, যে এতদিন বিয়ের জন্য লাফালাফি করলেও এখন বিয়ে করবে না সে। রাতের দিকে সেরিন উঠে বসে। তার সামনে তার ভাই মাহি আর তার চাচু কিরণ পাটোয়ারি বসে আছে। সেরিনকে দেখে কিরণ পাটোয়ারি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, কি দেখি অজ্ঞান হয়ে গেছো আম্মু? সাপ নাকি ভূত দেখছো? সেরিন ভেবাচাকা খেয়ে যায়, কঠোর গলায় বলে, দেখেছিলাম একটা জিন। চাচ্চু, ওটার চোখগুলো দেখে আমি বেশি ভয় পেয়ে গিয়েছি। জানো চাচ্চু, ওই জিন আমায় এত জোরে ধমক দিয়েছে যে ভয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। ওই জিন অনেক লম্বা চাচ্চু, তার ওপর সাদা পোশাক পরে জিন সেজে এসছে। চাচ্চু, আমি যে হার্ট অ্যাটাক করিনি এটাই শুক্রিয়া। চাচ্চু, আমায় প্লিজ দোয়া পড়ে ঝাড়ফুঁক দাও, না হলে আমি মরেই যাব জিনের ভয়ে। সেরিনের কথায় মাহি ভিডিও অফ করে উচ্চস্বরে হাসতে থাকে। সেরিন মাহির দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে, থতমাটা বন্ধ রাখবি? আমি মরি আর ওনার ঈদ লেগেছে। চাচ্চু, ওই জিন যাতে আর আমাদের বাড়িতে না আসে প্লিজ। না না, আর আসবো না, চিন্তা করো না, জিনকে তাড়ানোর ব্যবস্থা নেওয়া হবে। কিরণ পাটোয়ারি কথায় সেরিন দীর্ঘশ্বাস ছাড়ে। উঠে কিচেনে যায়। কড়া করে এক মগ কফি বানিয়ে নিজের রুমে আসে। লাইট নিভিয়ে ব্যালকনিতে যায় সেরিন। যেখানে রাখা দোলনাটায় বসে কফিতে চুমুক দেয় আর বাইরে ল্যাম্পপোস্টের আলোতে নিজের দৃষ্টি স্থির রাখে। কেমন যেন শূন্য লাগছে নিজেকে। কিছু একটার বড্ড অভাব অনুভব হচ্ছে। সেরিন নিজের মন খারাপে বেশি পাত্তা দেয়নি। গিটার হাতে দেয়। কি মনে হতে ফেসবুকে একটা ঢু মারে। ভাবে তার অডিয়েন্সরা সাথে একটু আড্ডা দেওয়া যাক। অন্ধকার ব্যালকনিতে বাইরে মৃদু আলো ছড়াচ্ছে। তাতেই সেরিন গিটারের সুর তুলছে। নিজের মতো করে গান গাইছে সে। বিকেল থেকে শুভ্রর মন খারাপ। কোনো কাজে মন বসাতে পারছে না। সেরিনের গাওয়া গান শুনছিল শুভ্র। এখন সেরিনের লাইভ দেখছে আর নিঃশুভ হয়ে গান শুনছে। অনুভব করার চেষ্টা করছে সে সেরিনের গানের অনেক বড় ভক্ত, যদিও কখনো প্রকাশ করবে না। তাদের দুজনের মন খারাপ। একজন মন ভালো করতে গান গাইছে, তো আরেকজন সেই গাওয়া গান শুনে নিজের মন ভালো করছে। পরের দিন সকালে সেরিন প্রাইভেট পড়ে ক্লাস অ্যাটেন্ড করে।
তার টিসি মনে হয় না এই জন্মে পাবে, হয়তো তার পরিবারের সুবাদে যদি পায়, বাট অন্য স্টুডেন্ট হলে কখনোই পেত না। শুভ্র রুলসের মধ্যে একটা হলো নিজে স্বইচ্ছায় ঘাত ধাক্কায় তাতে টিসি দিয়ে বের করে দেয়, আর একটা হলো টিসি দিবে না মানে দিবে না, হাজারটা কারণ দেখালেও। আর তার উপর কথা বলার সাহসও কারণ নেই। শুভ্র পিটি থেকে এসে নিজের রুমে ঢুকে। আজকাল তার মাথাটা গরম হয়ে যায়, সেজন্য কারোর সাথে কথা বলে না, কখন কার সাথে রুড বিহেভ করে ফেলে ঠিক নেই। শুভ্রের মনে হচ্ছে আর কয়েকটা চিঠি আসলে ভালো হতো। চিঠি পড়ে হাসত শুভ্র। শুভ্রর কি মনে হতে করিডোরে যায়, ডাস্টবিনের পাশে কয়েকটা খাম পায়, মুহূর্তে ঠোঁটের কোণে হাসি ফুটে শুভ্রর খামে দুটো চিঠি পায় শুভ্র। একটাই লেখা, বাবুর আপু, বাবুর আম্মুকে চাই না, তাই না? যদি ভাগ্যে থাকলে কখনো তোর বাবুর আম্মু হই না, তাহলে বাবুকে দেখা। ছোঁয়া তো দূরে থাক, কোলে নিতেই দিব না। শুভ্র চিঠি পড়ে হাসে। দ্বিতীয় চিঠিটায় লেখা, বাবুর আব্বু সত্যি ভালোবাসি আপনার। শুভ্র চিঠিগুলো আগে চিঠির সাথে রেখে দেয়। সে জানে এখন সিসিটিভি ফুটেজ চেক দিলে বাবুর আম্মুকে পেয়ে যাবে, কিন্তু জানার ইচ্ছে নেই অপরিচিত বাবুর আম্মু চিঠি পড়ার মধ্যে যে অনুভূতি জেনে গেলেও সেটা কাজ করবে না। শুভ্র আর ৭-৫ না ভেবে বড় একটা কাগজে লিখে, বাবুর আম্মুকে খুঁজে বের করা কোনো ব্যাপার না, তবে আমি খুঁজতে চাই না আর এই অপরিচিতার চিঠিগুলো পড়তে চাই। হুট করে একদিন সত্যি বাবুর আম্মু বানানোর প্রথম ধাপ বিয়ে করে নিব। এনিওয়ে, এ তো বাবুর আম্মু হওয়ার জন্য লাফালাফি করছে, তো দূরে সরে যাচ্ছ কেন? এত গুণবতী হতে হবে না চঞ্চল মেয়ে, চিঠি পাঠ করে তো অন্য আরেকদিন বলবো। তেমন ভালো লিখতে পারি না বাবুর আম্মু, ইতি বাবুর আব্বু। শুভ্র কাগজটা একটা খামে রেখে ডাস্টবিনের পাশে রেখে দেয়। উপরে লিখে দেয় বাবুর আম্মুর জন্য। চিঠিটার উপর ভারী কিছু রেখে দেয়। শুভ্র জানে আগামীকালকে আবার আসবে চিঠি। তার অ্যাসিস্ট্যান্ট সাথে দপ্তর দিকে বলে দেয় তার করিডোর বা রুমে যাতে কেউ না আসে আর না ঝাড়ু দেয় আগামীকাল। নিঃশ্বাসের সাথে বসে এটা ওটা বলছে সেরিন। শশীর এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড হলেও বিয়ে তার এক্সামের পর হবে। একবার উচ্চ মাধ্যমিক দিয়ে নিশা সেরিনের দিকে তাকিয়ে বলে, এমন মন মরা হয়ে বসে আছিস কেন? আচ্ছা, এত কিছু থাকতে হাসি খুশি থাকবি তা না, মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছিস। আমার সব আছে, শুধু একটা জিনিস নেই, যার না থাকাটা সব পূর্ণতাকে শূন্য করে দেয়। এত পূর্ণতার মাঝে একটা শূন্যতাই মনে হাহাকার করে, ভালো থাকতে দেয় না আমায়। প্রেমে পড়লে এমনই হয়। আজব, কার প্রেমে পড়লাম? শোন, সেরিন কারোর প্রেমে পড়েনি, আর না কখনো পড়বে। আমার সুন্দর জীবনে প্রেমের আগমন করে অসুন্দর জীবন গড়তে চাই না। এটা ভুল কথা। প্রেম জীবনে বলে কয়ে আসে না, কখন কার প্রেমে পড়ে যাই বলতে পারি না। আমরা হুটহাট প্রেমে পড়ি, আর যার প্রেমে পড়ি ওই মানুষটাকে নিয়ে দিন রাত এক করে ভাবতে থাকি। যতই ব্যস্ত থাকি মাথায় সেই ব্যক্তির নামটাই ঘুরে, এবং সেই ব্যক্তির একটু দর্শন পাওয়া যায়, তার সাথে কথা বলতে পারা অনেকটা শান্তি লাগে মনে। প্রেমে পড়ার অনুভূতি যেমন সুন্দর, এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক ভয়ানক। সেরিন মনোযোগ সহকারে কথাগুলি শোনে, তবে কোনো কিছু বলেনি। তার এসব জেনে কাজ নেই, সে তো কারোর প্রেমে পড়েনি আর না কাউকে ভালোবাসে। সেরিনকে চুপ থাকতে দেখে নিশাদ বুঝে ওর এসবে আগ্রহ নেই। শশীর সাথে আতো বিয়ে হবে, তাদের প্রেম আছে। কথাটা কোনোভাবে লিক হয়ে যায়, অনেক ভালোভাবে নিলেও অনেকে নিতে পারেনি। কারোর মতে চৌধুরীর সাথে পাটোয়ারিদের সম্পর্ক ভালো, আর পাটোয়ারির একজন মেয়ে হলেও চৌধুরী বাড়িতে যেত। কারোর মতে লোভে পড়ে বিয়ে দিচ্ছে এই ছোট মেয়ের। যদিও আর্থ শশী অনেকটাই ঠিক আছে বয়সের দিক দিয়ে, হয়তো পড়াশোনা একটু গ্যাপ। সেরিনেও পড়াশোনার গ্যাপ আছে। প্লে নার্সারি শেষ করতে করতে 2 বছর গেল। কথাগুলো সেরিনের কানে আসে। সে জানে না তার বাবার সেসবে খবর পেয়েছে কিনা। সেরিনের যেন আরও এক্সট্রা চিন্তা ঢুকে গেল মনে। তার উপর অক্ষয় দেশে আসতে বেশি দিন নেই। শুভ্র টিসি দিচ্ছে না, ঢাকা যাওয়া যাচ্ছে না। সেরিন রাগ নিয়ে তার বাবার রুমে যায়। না চাইতেই চিৎকার চলে আসে, চিল্লিয়ে বলে, ওই জিনের বাচ্চা জিনকে বলো টিসি দিতে। আমি আর এক মুহূর্ত ওই কলেজে যেতে চাই না। আর আমায় নিয়ে ঢাকা কবে যাবে? কিছু হচ্ছে না, পরিকল্পনা করে বসে থাকলেই শুধু হয়। বাবা, তুমি আজকাল আমার কোনো কথাই শুনছো না।
সিহান পাটোয়ারি মেয়ে চিৎকার শুনে আর এক মুহূর্ত দেরি করেনি, সোজা শুভ্রকে কল লাগায়। সেরিন পাশে বসা। সিহান পাটোয়ারি কল রিসিভ করে শুভ্র সালাম দেয়। সিহান পাটোয়ারি সালামের জবাব নিয়ে বলেন, আগামীকালকে শেরিন যাবে, ওর টিসি দরকার, তুমি দিয়ে দিও, ঢাকা পাঠিয়ে দিব ওকে। আঙ্কেল, আমার কলেজ কি খারাপ বলুন? ঢাকা গেলে এত প্যারা ও নিতে পারবে না, আর ওকে কেউ র্যাক বা কিছু বলবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার ভালো রেজাল্ট চাইতো নাকি? শুভ্রর কথায় সেরিনের মেজাজ খারাপ হয়ে যায়। জানতো শুভ্র এমন কিছুই বলবে। সেরিন তার বাবার দিকে তাকিয়ে আছে। সিহান পাটোয়ারি বলেন, রেজাল্ট চাই, তবে সেটা পরিশ্রম করে। শুধু রেজাল্ট হলেই হবে না, ওকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে। তাহলে ওর জন্য হোম টিউটর রেখে দিন। আর মাথায় যদি সত্যি কিছু না ঢুকে তো আমার কাছে পাঠান, দুটো বাড়ি মেরে ঠিক করে দেই মাথা। তাহলে কথা বলার আগে ব্রেনে সেট আপ হয়ে যাবে। সেরিন তার বাবার দিকে তাকিয়ে ইশারা করছে বলার জন্য। সিহান পাটোয়ারি বলেন, না, সেসব কিছু না। শেরিন চায় না এই কলেজে, ও ওর আন্টির বাসায় চলে যাবে, সেখান থেকে পড়াশোনা করবে। আচ্ছা, আগামীকালকে আসতে বলুন। শুভ্রর কথায় সেরিন কিছুটা শখ খায়। এত তাড়াতাড়ি মেনে নিল, তাতে কি? সেরিনের টিসি ফেলেই হলো। চৌধুরী বাড়িতে বিয়ে নিয়ে সব প্ল্যানিং চলছে, যদিও শুভ্র এইসবে নেই। তবে আজকে আর্থ জোড়াজুড়িতে সে খাবারের সাথে নিচে আসে। বাকিরা গুরুত্বপূর্ণ কথা বললেও শুভ্র উঠে তাদের মেইন ডোর খুলে বাইরে আসে। ছোট ছোট সবুজ ঘাস ভর্তি গার্ডেনে পা রাখতে অন্ধকারে কারো সরে যাওয়া টের পায় শুভ্র। দুপাশে গাছ থাকলেও কেউ লুকালেও সেটা দেখা যাবে। তাদের বাড়িটাও না, সামনে অনেকটা গাছ, বাগান বিলাস, মাঝখানে শান দিয়ে বাধাকৃত ধোয়া সাদা রাস্তা। শুভ্রর খেয়াল হয় লাইট অফ করা, কিন্তু সবসময় তো সন্ধ্যার সাথে সাথে লাইট অন থাকে। শুভ্র সার্ভেন্টকে আদেশ দেয় বাইরে লাইট সব অন করে দিতে। তখন চোখে পড়ে রাস্তার পাশে সাদা একটা ব্যাগ। শুভ্র কৌতূহল দমাতে না পেরে সাদা ব্যাগটা হাতে নেয়। ঠিক তখনই তার মাথায় কেউ জোরে আঘাত করে। শুভ্র থেকে ব্যাগ নিয়ে সেই ব্যক্তি গেট দিয়ে পালিয়ে যায়। শুভ্র মাথার পেছনে হাত দিয়ে রক্তে তার হাত ভিজে ওঠে। ডক্টর শুভ্রকে ব্যান্ডেজ করে মেডিসিন লিখে দেয়। সবাই শুভ্রের রুমে ভিড় জমিয়েছে। শুভ্রকে এটা ওটা জিজ্ঞেস করা হচ্ছে, কোনো উত্তরই দিচ্ছে না সে। আরফিন চৌধুরী রেগে আছে। তার বাড়িতে কে আসলো পারমিশন ছাড়া, দারোয়ান কোথায় ছিল, ইত্যাদি ইত্যাদি। তাদের কলেজের সাথে যেহেতু বাড়ি, তাই তেমন সিকিউরিটি রাখেনি। মানুষ আসা যাওয়া করে এমনিতেও। তবে বিল্ডিংয়ের চারপাশটায় সিসি ক্যামেরা লাগানো। একমাত্র ভরসা সিসিটিভি ফুটেজ। শুভ্রকে নিয়ে সবাই একটু বেশি উদ্বিগ্ন হয়ে আছে। সিসিটিভি ফুটেজ পরেও চেক করা যাবে। আর্থ শুভ্রকে এটা ওটা জিজ্ঞেস করছে। তবে খবরটা পাটোয়ারি বাড়িতে চলে যায়। সেই না শুনলেও নিশাতের থেকে পাই খবর। তখন প্রায় রাত 12টার ঊর্ধ্বে। মাহি নাকি নিশাতকে বলেছে সেরিনের নিজেকে ভিন্ন গ্রহের প্রাণী মনে হলো। তবে নিশাতের সাথে কথা বলল। সেরিনের মতে একবারেই ঠিক হয়েছে, মাথায় বাড়ি মেরেছে, ভালোই করেছে। যদি এবার ঠিক হয় রুলস কিছুটা কমে আসে। সেরিন নিজেই তো সেই কবে বাড়িটা মারতে, শুধু পারমিশন নেই। বহুত জ্বালিয়েছে শুভ্র তাদের। এখন কয়েকদিন বেড রেস্টে থাকবে। সবচেয়ে বড় কথা, সেরিনের টিসি মনে হয় না এই জন্মে পাবে। এটা ভেবে খারাপ লাগছে। পরের দিন সকালে শুভ্র কলেজে উপস্থিত হয়। এটা নিয়ে অনেকের মনে আঘাত লেগেছে। ভেবেছে শুভ্র আসবে না, একটু চিল করবে, আর তার হলো না। সেদিন তো সেই খুশি। আজকে আর টিসি নেওয়া কেউ আটকাতে পারবে না। খুশি মনে পিটি শেষ করে শুভ্র রুমে উপস্থিত হয় সেরিন। তখন শুভ্র কিছু পেপারস নিয়ে ঘাটাঘাটি করছে। সেরিনকে দেখে ভেতরে আসার পারমিশন দেয়। সেরিনও একগাল হেসে ভেতরে যায়। শুভ্র তাকে দেখে বলে, এত তারা কিসের ঢাকা যাওয়ার? আসলে স্যার, এই কলেজটা আমার একদম পছন্দ না, সেজন্যই এত তাড়া। ঘুমাও তাহলে, টিসি পাবা না। কিন্তু কেন স্যার? আমার কলেজের নামে বদনাম করেছো, মানে এই কলেজেই তোমায় থাকতে হবে। ওটা তো জাস্ট কথার কথা। এমনিতে কলেজ ক্যাম্পাস সাথে মডুলাস মার্কার রুলস একদম ঠিক আছে। আসলেই ঠিক আছে আপনার দেয়া রুলস গুলো। আমার ধৈর্য থাকলে অবশ্যই মানতাম আর থেকে যেতাম। প্রশংসা করলে নাকি অপমান? আরে না, প্রশংসা। এবার আমার টিসি। শুভ্র একটা পেপার এগিয়ে দেয় সেরিনকে। সেরিন সেটা দেখে ধন্যবাদ দিয়ে বেরিয়ে আসে। দরজার সামনে আসতে পেছন থেকে শুভ্রর গাওয়া গুনগুন করে গান কানে ভেসে আসছে। সেরিন শোনার চেষ্টা করে। শুভ্র গুনগুন করে গাওয়া বাদ দিয়ে একটু জোরেই গায়, তুমি আর তো কারোর নও, শুধু আমার, যত দূরে সরে যাবে রবে আমার, তবে আজ কেন একা আমি।
সেদিন পেছন থাকতে শুভ্র মলিন হেসে বলে, তোমার মতো অত ভালো গাইতে পারি না। আসলেই? সেরিন প্রস্থান করতে শুভ্র হাসে। ভেবেছিল সেরিন বলবে না, সুন্দর হয়েছে। তা না, অহংকার করে চলে গেল। সেরিন যেতে শুভ্র আজকে আসা চিঠিটা হাতে নেয়। তাতে লেখা, হয়তো মাঝে মধ্যে চিঠি আসবে, আমার ব্যস্ততা বেড়ে গেছে বাবুর আব্বু। তবে হ্যাঁ, একদিন হুট করে সামনে এসে সারপ্রাইজ দিব আপনাকে। সেদিন ফিরিয়ে দিলে খবর আছে, তবে একটা অভিমান বার্তা আছে আপনার জন্য। অচিরেই সেটা পেয়ে সুস্থ থাকবে। চিঠি পড়ে শুভ্রর মুখ দিয়ে একটাই কথা বের হলো, সেটা হলো, বাবু সুস্থ থাকা মানে? আসলে কি অপরিচিতা প্রেগনেন্ট? তাহলে তো বাবুর আব্বু আমি না। ধুর, অন্যের বাচ্চা আমার ঘাড়ে চাপাতে আসে। যাক, বাঁচলাম। চিঠিগুলো কি তাহলে ভুল জায়গায় আসে? না, তাহলে আমার নাম আর আর্থর নাম ওই অপরিচিতা জানবে কিভাবে? টিসি নিয়ে মনের আনন্দে ক্লাসে মনোযোগ দেয় সেরিন। আজকেই শেষ ক্লাস। ভাবতে কি সে আনন্দ লাগছে, তবে আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হলো না। কোথা থেকে ভরা পানির বোতল এসে ঠাস করে সেরিনের কপালে লাগে। সেরিন পানির বোতলে হাত নিয়ে পাশে থাকতে দেখে আকাশ ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। ক্লাসে থাকা টিচার সেরিনের দিকে তাকায়। পাশে বসা মেয়েটা সেরিনের কপাল দেখে, মুহূর্তে ফুলে লাল হয়ে গেছে। সেরিন কপালে হাত রাখে, ভীষণ মাথা যন্ত্রণা করছে তার। আকাশকে দাঁড় করায় স্যার, ধমক দিয়ে বলে, ওকে বোতল ছুড়লে কেন? স্যার, বোতলটা ওরই, কিন্তু একটু আগে নিয়েছিলাম পানির জন্য। এখন ওকে দিতে গিয়েছিলাম, ভেবেছিলাম ও হাতে নিতে পারবে। আকাশের সাজানো মিথ্যে কথা শুনে সেরিনের বেশ রাগ হয়। তবে এখন ঝামেলা বাড়িতে মন চাচ্ছে না, মাথা ব্যথা করছে তার। সেরিনকে প্রিন্সিপাল স্যারের রুমে পাঠানো হয়। স্যার কল দিয়ে বলে দিয়েছে, তবে এটা বলেনি কিভাবে কি হয়েছে। আকাশ বসতে বসতে জুম্মানকে বলে, ভেবেছিলাম চোখটাই নষ্ট করে দিব, ভাগ্য ভালো কপালে পড়েছে। যাই হোক, ব্যথা ভালোই পেয়েছেন। সাবাস, আজকে একটা ট্রিট পাবো বড় ভাইয়ার থেকে। সেরিনের কপালে বরফ দেওয়া হয়, ডাক্তার আনানো হয়। শুভ্র তো বকেই যাচ্ছে সেরিনকে, কিভাবে কি হলো সেটাও বলছে না মেয়েটা। নিশা সেরিনকে আঁকলে রেখেছে। শুভ্র বার কয়েক জিজ্ঞেস করার পর কিছুই বলেনি তারা, নিষেধাজ্ঞা থাকায়। শুভ্র তো নাছর বান্দা, সেরিন কিছু বলেনি দেখে আর তাকে ধমক দিয়ে জোর করেনি। যদি আবার সত্যি সেন্সলেস হয়ে যায়, তবে নিষাদকে তো ছাড়া যায় না। ধমক একটা দিয়ে শুভ্র শুধায়, ও কিসের সাথে আঘাত পেয়েছে সত্যি করে বলো। ওই হাঁটার সময় স্যার দেয়ালের সাথে। নিষাদের কথায় শুভ্র ধমকে বলে, হ্যাঁ, চোখ তো কপালে লাগিয়ে হাঁটো। বেশি ছটফট করলে এমনই হবে। আমার কলেজ থেকে চলে যাবে, সুস্থ মতোই যাও। পরে তো তোমার বাবা আমায় ধরবে, তার মেয়েকে আমি মেরে পাঠিয়েছি। নিষাদ সেরিন দুজনেই চুপ। কিছুক্ষণ পর শুভ্র সেরিনকে গাড়ি ঠিক করে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। মাহিকে বলে দেয় দেওয়ালের সাথে আঘাত পেয়েছে সেরিন। চৌধুরী বাড়িতে আরেক ঝড় উঠেছে। সেটা হলেও গতকাল সন্ধ্যায় সিসিটিভি ফুটেজে কেউ ডিলিট করে দেয়। ব্যাপারটা কেমন যেন সবার মাথায় তালগোল পাকানোর মতো হয়ে গেছে। তবে আর তো বেশ ভালোভাবে বুঝেছে এই চার দেওয়ালের মাঝে এমন কিছু আছে যেটা তাদের সবার অবগত নয়। কিছু তো আছে যেটা তারা কেউ জানে না। তবে একজন ব্যক্তি জানে যে প্রথমবারের মতো ধরা পড়তে গিয়েও পড়েনি। আরফিন চৌধুরীও এই নিয়ে চিল্লাচিল্লি করেছে সন্ধ্যা থেকে। আরমান চৌধুরী সুলতানা খানমকে বকাঝকা করছে, কেন সব কিছুতেই নজর রাখে না। অবশেষে শুভ্রর মা জান্নাতুল ফিরদৌসী সিদ্ধান্ত নেয় বাড়ির সার্ভেন্ট কাজের বয়স সব চেঞ্জ করার। এতে সবাই একমত হয়। জান্নাতুল ফিরদৌসী শুভ্রর পাশে বসা। তিনি শুভ্রকে কফির মগ এগিয়ে দিতে দিতে বলেন, গতকাল সন্ধ্যা যা হলো, এখন আবার সিসি ফুটেজ উঠাও। এসব কি এমনি এমনি হয়ে যায়? কার তো হাত আছে এসবের পিছনে? তখন আর্থ বলে, যেখানে ফুটেজ, ল্যাপটপ, মেশিন রাখা ওই রুমটাকে প্রবেশ করে লাস্টে সেটা কেউ দেখেছো? আর্থর কথায় সুলতানা খানম বলে, আমরা সবাই ব্যস্ত, এসবে নজর রাখবে কে? যেমন তুমি, তোমার চাচু, ভাইয়া তারা বাইরে দৌড়াদৌড়ি করে। আমি ভাবি অফিসের কাজ নিয়ে ব্যস্ত, সুব্রত কলেজ নিয়ে, আর ভেতরে সার্ভেন্ট আর কাজের লোকই থাকে, তারাও তাদের মতো ব্যস্ত। তাদের এত সব চিন্তা ভাবনায় শুভ্র অনীহা। এসবে তার মনোযোগ আসছে না। সবার সাথে কিছু সময় কাটিয়ে শুভ্র নিজের রুমে চলে যায়। আজকে কাজ করার ইচ্ছে নেই, তাই ল্যাপটপের সামনে বসেনি। মাথা ব্যথা করছে প্রচুর, সেজন্য মেডিসিন নিয়ে শুয়ে পড়ে। গতকাল সে মাথায় আঘাত পেল, আজকে সেরিন। তাদের মধ্যে কিছু একটা মিল আছে ভেবে শুভ্র হাসে।
যদিও সেদিন চলে যাবে আর আসবে না ক্যাম্পাসে। সেরিনকে নিয়ে এক্সট্রা চিন্তা ঢুকে গেছে কিরণ পাটোয়ারির মনে। তার মনে হয় কেউ কোনো কারণে সেরিনের পেছনে পড়েছে। আগামীকালকে সেরিন ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। কিরণ পাটোয়ারি নিজে তাকে নিয়ে যাবে। সেই জন্য তুষি সেরিনের একটু বেশি যত্ন করছে। যদিও সেরিন অলওয়েজ স্ট্রং। আজকে রাতটা সে তার রুমটা ঘুরে ঘুরে দেখছে। তার সাজানো রুমটা আবার কবে না কবে আসা হয়। দেওয়ালে তার নাম বসানো, সাথে স্পেশাল কিছু লেখা বসানো, তাতে হাত বোলায় সেরিন। নামটা এমনভাবে বসানো, না ভাবলে কেউ বুঝতে পারবে না কি লেখা। সেরিন নিজের কাজেই নিজেই হাসে। বাবুর আব্বু দেয়া চিঠিটা পড়ে মুচকি হাসে অপরিচিতা। মনে মনে বলে, হুট করে একদিন দেখা হবে আমাদের, হয়তো গল্পের পূর্ণতায়, না হয় গল্পের শূন্যতায়, কল্পনার শহরে। তবে তুমি ভুলে যেও না আমাকে, আমি ভীষণ ভালোবাসি তোমাকে। দীর্ঘ 3 ঘন্টার বাস জার্নি পর ঢাকা এসে পৌঁছয় সেরিন এবং কিরণ পাটোয়ারি। সেরিনের আন্টির বাসায় তারা প্রথমে যায়। সেরিনের আন্টি সঞ্জিদা শারমিন তাদের জন্য লাঞ্চ রেডি করে। ফ্রেশ হয়ে সেরিন তাদের সাথে দুপুরের লাঞ্চ সেরে নেয়। বাসায় সঞ্জিদা শারমিনের একটা মেয়ে এবং ছেলে আছে, তবে তারা স্কুলে। তারা একজন 5-এ আর একজন 7-এ পড়ে। টুকটাক গল্প করে সেরিন রুমে এসে রেস্ট নেয়। আগামীকালকে নতুন কলেজে যাবে সে। এই বাসায় এর আগেও আসা যাওয়া থাকা হয়েছে। অনেকটা নিজের বাড়ির মতোই সেরিনের কাছে। মা আন্টি একই হিসাব। সেরিনকেও তার আন্টি অনেক বেশি আদর যত্ন করে। সন্ধ্যায় তারা নাস্তা করে। সেরিন তার আন্টি ছেলে মেয়ে সিদ্ধার্থ এবং আয়েসের সাথে টুকটাক গল্প করে। সিদ্ধার্থ একটু বুজরুক হলেও আয়েস একটু কমই। তবে সেরিনের কাছে দুজনেই ছোট বন্ধুর মতো। সেও ছোট বাচ্চার সঙ্গ পছন্দ করে। সেরিন তার প্রয়োজনীয় জামা কাপড় জিনিসপত্র আনলেও তার গিটারটা আগে নিয়েছে। সে এখানের গানের স্কুলে অ্যাডমিশন নেবে। পার্ট টাইমটা তার শখের পেছনে ওয়েস্ট করবে। শশী কল আসতে সেরিন রিসিভ করে। উপাস থেকে শশী অভিমানী স্বরে বলে, থেকে গেলে খুব কি ক্ষতি হতো? না হতো না, তবে ক্ষতি না হলেও ক্ষত হতো। ভালো। তোকে অনেক বেশি মিস করি চঞ্চল মেয়ে। আমিও মিস করি। আবার তাড়াতাড়ি দেখা হবে আমাদের। আমার এক্সামের আগে আসবি প্লিজ প্লিজ। আচ্ছা দেখি। দেখি না, তোকে আসতে হবে। বাই দ্য ওয়ে, তুই চলে যাওয়ার পর ফুপি কি বলেছে জানিস? কি বলেছে? সেরিনকে ঢাকা নেওয়ার কি আছে, শশী তো এখানেই পড়াশোনা করছে, বেশি সমস্যা হলে কলেজ এক্সচেঞ্জ করে নিক। আর অক্ষর তো 3 দিন পর বিডি আসতেছি। অক্ষর ভাই আসলে সবাই নিশ্চয়ই বেশি মজা করবে, কত প্ল্যানিং করবে, পিকনিক করবে, তাই না? সে তো করবেই, ফুপির একমাত্র ছেলে, তাও কত বছর পর দেখে আসবে। বিয়েটা করে নে, তাহলে আরো বেশি মজা হবে। ধুর, কিসের বিয়ে? তোর রুমে কিছু পেপারস দেখলাম রঙিন, এগুলো আবার কবে আনলি? সাথে নিয়ে যাসনি? মনে ছিল না, থাক আমি কয়েকদিন পর যাব, দরকারি কিছু আনবো। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ কথা বলে সেরিন রেখে দেয় কল। এরই মাঝে কয়েকদিন কেটে যায়। অক্ষর দেশে আসে। সেরিন নতুন কলেজে অ্যাডমিশন নেয়। কুমিল্লা আর যাওয়া হয়নি তার। সবার জীবন সুন্দরভাবে চলছে, তবে অক্ষর সেরিনকে দেখার জন্য উদ্বিগ্ন হয়ে আছে। দিনটা বৃহস্পতিবার সন্ধ্যাবেলা। চৌধুরী পরিবার সবাই বসেছে এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড করা নিয়ে। আগামীকাল শুক্রবার এঙ্গেজমেন্ট হবে। পাটোয়ারি বাড়িতে জানিয়ে দেওয়া হয়। আর্থর বিয়ে হয়ে যাবে, অথচ শুভ্রর বিয়ের খবর নেই। তবে তাকে বার করে জিজ্ঞাসা করা হয়েছে পছন্দের কেউ থাকলে বলতে, প্রস্তাব পাঠাবে। শুভ্র না বলে, তার পছন্দের কেউ নেই। তবে আরফিন চৌধুরী ঠিক করেন অন্য কোথাও মেয়ে দেখবেন। 2 ভাইকে একসাথেই বিয়েটা দেবেন। এতে আয়মান চৌধুরী সম্মতি দেয়নি, আর্থও দেয়নি। তাতে কি আরফিন চৌধুরী ঠিক করে নিয়েছেন তার এক বন্ধু মিনিস্টার মেয়ের জন্য তার প্রস্তাব পাঠাবে। কথাটা প্রকাশ করতে যেন লিভিং রুমে বোম পড়ল। শুভ্র মুহূর্তে মেজাজ হারায়। আয়মান চৌধুরী তাকে চোখ দিয়ে ইশারা করছে চুপ থাকার জন্য। তাদের ওই কথার মাঝে হাঁটু সাহস করে বলে ওঠে, সেরিন পাটোয়ারি মেয়েটা কেমন বাবা? ভালোই তো। আরাব চৌধুরী এবং আরফিন চৌধুরী উৎসুক হয়ে বসে আছে। তখন আর্থ বলে, ভাবছি 2 ভাই এক বাড়িতে বিয়ে করব। ওনাদের মেয়েকে ওনারা বিয়ে দিবেন না এখন। গম্ভীর মুখ করে বলে শুভ্র। শুভ্রর কথায় আর্থ বলে, তুমি চুপ থাকো। দিবে না কেন? অবশ্যই দিবে। তো আমি তো সেদিন বলছিলাম, ওনারা হ্যাঁ না কিছুই বলেননি। আয়মান চৌধুরীর কথায় আরাব চৌধুরী বলেন, তো সেরিনের জন্য কি গেছে? ভাইয়া তো বলল তার কোনো বন্ধুর মেয়ে আছে, শুভ্রর জন্য যোগ্য পাত্রী সেই হবে।
আর শেরিন অনেক ছোট, শুভ্রর সাথে যায় না। আর অন্যদিকে স্টুডেন্ট ব্যাপারটা বাজে দেখায়। আরব চৌধুরীর কথায় আর কেউ কিচ্ছু বলেনি। সেদিনের মতো তাদের কথাবার্তা শেষ হতে নিজেদের কাজে যে যার মতো রুমে চলে যায়। কাজের বুয়া ডিনারের জন্য রান্না বসায়। জান্নাতুল ফেরদৌস সেসবে হেল্প করছে। তবে নীরা এবং সুলতানা খানম তারা তাদের অফিসের কাছে ব্যস্ত। রান্নাবান্না শেষ হতে বুয়াকে টেবিল সাজাতে বলেন জান্নাতুল ফেরদৌসি। বুয়া যাতে তিনি নর্মাল একটা প্লেটে কিছু ভাত এবং দুপুরে রান্না করা তরকারি নেয়, তাই খুবই অল্প পরিমাণে, সেটাও এক সাইডে ঢেকে রেখে দেন তিনি। আর তো শশীর সাথে কলে কথা বলছে, বিশেষ করে শুভ্রর জন্য আফসোস করছে সে। শশীকে বলছে কিছু একটা করতে। তখন শশী বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।